হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে একটি প্রোজ আলোচনা করব ও হেনরির লেখা। এটি বর্তমান পশ্চিমবঙ্গের বোর্ডের সিলেবাসের ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে এই প্রোজটি রয়েছে এবং সম্পূর্ণ লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। তার আগে আমরা ও হেনরি সম্পর্কে কিছুটা জেনে নিই। এই ও হেনরি যে নামটি সেটা কিন্তু একটা পেন নেম, মানে বাংলায় যাকে আমরা বলি ছদ্মনাম। তার যে অরিজিনাল নাম সেটা হচ্ছে উইলিয়াম সিডনি পটার। উনি একজন প্রলিফিক আমেরিকান শর্ট স্টোরি রাইটার। উনি সাধারণত শর্ট স্টোরি লিখতেন এবং 1862-তে তার জন্ম হয় নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরো নামে একটি জায়গায় এবং 1910-এ কিন্তু তার মৃত্যু হয়। এবং অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন এটা হচ্ছে একটা খুবই সিগনিফিক্যান্ট, খুবই তাৎপর্যপূর্ণ একটা শর্ট স্টোরি, যেটা কিনা 1909-এ পাবলিশড হয়েছিল। তার একটা শর্ট স্টোরির একটা কালেকশন যেটার নাম হচ্ছে গিয়ে রোজ টু ডেস্টিনি। আর এটা হচ্ছে একটা পরিমার্জিত ভার্সন। এটা এখন যে এই শর্ট স্টোরিটা এই সিলেবাসে রয়েছে এবং এটা হচ্ছে একটা পপুলার শর্ট স্টোরি। আগেটার নাম ছিল এ রিট্রাইভড রিফরমেশন। তো এই জিমি ভ্যালেন্টাইন, যেটার পুরো নাম হচ্ছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, বললাম একটু আগেই। তো ইনি ছিলেন একজন বিখ্যাত চোর, যিনি তারপরে বিভিন্ন জায়গায় চুরি করে বেরিয়েছেন এবং বিভিন্নবার পুলিশের হাতে ধরা পড়েছেন এবং সেখানে কেউ তাকে আটকে রাখতে পারে না, কারাগারে কেউ তাকে আটকে রাখতে পারে না। সে সেখান থেকে বেরিয়ে যায়, আবার কোনো না কোনো জায়গায় চুরি করে এবং সেখানে একটা অত্যাধুনিক পদ্ধতিতে চুরি করে। তার কাছে অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা এই গল্পের মধ্যে আস্তে আস্তে জানতে পারবো। এবং পরবর্তী জীবনে সে কীভাবে একজন ভালো মানুষে পরিণত হয়, সে কীভাবে তার অতীত জীবন ভুলে যায় একজনের ভালোবাসায়, সেই গল্পটাই এখানে আমরা দেখতে পাবো। তো এবার আমরা লাইন বাই লাইন আলোচনা শুরু করছি। এ গার্ড কেম টু দ্য প্রিজন সুশপ। একজন রক্ষী, সে কিনা কারাগারের যে জুতোর কারখানা রয়েছে সেখানে আসলো। এইখানে কারাগারে জুতোর কারখানা কী করে আসলো, এটা চিন্তা হতেই পারে। তো যেগুলো বড় বড় কারাগার, যেখানে বড় বড় জেলখানা আছে, সেখানে কিন্তু এরকম অনেক ধরনের কাজের জায়গা থাকে, যাতে সেখানে যে বন্দিরা আছে তারা যাতে বা কয়েদিরা আছে তারা যাতে তাদের জীবনযাপন করতে পারে এবং সেখান থেকে কিছুটা অর্থ উপার্জন করতে পারে। এগুলো কিন্তু বড় বড় জেলখানাগুলোতে এই সুব্যবস্থা থাকে। তো এই জিমি ভ্যালেন্টাইন সেখানে জুতোর কারখানায় কাজ করছিল জেলের ভেতরে এবং রক্ষী তার কাছে আসলো। where জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। জিমি ভ্যালেন্টাইন এখানে কী করছিলেন, একনিষ্ঠভাবে জুতোর উপরের একটা অংশে সেলাই করছিলেন। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। আর রক্ষী এসে তাকে সামনের অফিসে নিয়ে গেল। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। সেখানে কারা অফিসার, মানে সেই জেলের যে অফিসার ছিল তাকে ক্ষমার চিঠি দেখালেন, মানে তাকে ক্ষমা করা হয়েছে। হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। যেটি সেই সকালে গভর্নরের দ্বারা স্বাক্ষর করা হয়েছিল, মানে তাকে ছাড়ার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে জেল থেকে। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। আর জিমি সেটা গ্রহণ করলো একদম ক্লান্তভাবে, যেন একদম ক্লান্ত এখন। এটাতে কোনো তার মুখে কোনো খুশি দেখা গেল না। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months। সে মোটামুটি 10 মাস জেলে কাটিয়েছে। অফ এ 4-year সেন্টেন্স। কিন্তু সে 4 বছরের সাজা পেয়েছিল। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months। কিন্তু এই 10 মাস কাটানোর পরেও সে আশা করেছিল প্রায় 3 মাস কেটেই ও জেল থেকে বেরিয়ে আসতে পারবে, সব থেকে বেশি অ্যাট দ্য লংগেস্ট ও হয়তো মাত্র 3 মাসই সেখানে জেলে কাটাবে, কিন্তু সে সেখানে 10 মাস জেলে কাটিয়ে ফেলেছে। When a man with as many friends on the outside Jimmy Valentine is received in the street, it is hardly worthwhile to cut his hair. তো এখানে বলেছে জিমি ভ্যালেন্টাইনের মতন লোকেদের, যাদের বাইরে প্রচুর বন্ধু রয়েছে, তারা জেলে এলে তাদের কেশাগ্র, মানে তাদের চুল স্পর্শ করার মতো কেউ নেই সেখানে, কারো পক্ষে তার চুল স্পর্শ করা সম্ভব নয়। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, ব্রেস আপ অ্যান্ড মেক আ নিউ ম্যান অফ ইয়োর সেলফ। তো সেখানে যে কারাধ্যক্ষ ছিলেন, তো তিনি বলছেন, মানে সেই জেলের যে মেন ছিলেন সুপারভাইজার, তিনি বলছেন, তাহলে ভ্যালেন্টাইন, কাল সকালে তো তুমি ছাড়া পাচ্ছ, তাহলে তৈরি হয়ে নিও, এবার থেকে প্রকৃত মানুষের মতো বাঁচার চেষ্টা করো। মানে সে তাকে উপদেশ দিচ্ছে, কারণ সে একজন নামকরা জেল খাটা আসামি, বারবার তাকে জেলে আসতে দেখা যায়, তাই তাকে এই উপদেশটা দেওয়া। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। বলছে তুমি একজন খারাপ মানুষ নও মনের দিক দিয়ে। স্টপ ক্র্যাকিং সেপস অ্যান্ড লিভ স্ট্রেট। বলছে সিন্দুক ভাঙা বন্ধ করে দাও, এবার থেকে সোজা পথে বাঁচার চেষ্টা করো। মি সেই জিমি ইন সারপ্রাইজ। তো জিমি অবাক হয়ে বলছে, আমি? ও এমন একটা ভান করছে ও যেন কিছুই করেনি। হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। ও নো। বলছে ও নো, আমি কোনোদিন কোনো সিন্দুক ভাঙিনি আমার এই জীবনে। লাভড দ্য ওয়ার্ডেন। এই শুনে সে যে কারাধ্যক্ষ সে হেসে দিল এবং বললেন, অফকোর্স নট, হয়তো অবশ্যই তুমি কিছু করোনি। এবং লেটস সি নাও,
তবে দেখাই যাক হাউ ওয়াজ ইট হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। তো এবার বলছে তাহলে তুমি কীভাবে স্প্রিংফিল্ডের ঘটনায় জেলে ঢুকে গেলে। তো মানে স্প্রিংফিল্ডেও একটা চুরি করেছিল, সেই ঘটনায় ওকে জেলে ঢোকানো হয়েছে। ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান আলিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন্ড সোসাইটি। তো বলেছে কোনো প্রভাবশালী ব্যক্তি সমস্যায় পড়ে যাবেন এই ভয়ে তুমি অন্য জায়গায় উপস্থিত থাকার প্রমাণ দাওনি। মানে উনি এই জিমি কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে একটা বিশাল লেভেলের একটা চোর, ওর সাথে অনেক প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। It is always one or the other with your innocent victims. Me, said Jimmy, still blankly virtuous. Why, Warden, I never was Springfield in my life. তো এখানে কারাধ্যক্ষ তাকে বললেন অথবা কোনো বৃদ্ধ বিচারকের ভুলে হয়তো তোমাকে ভুগতে হয়েছে, তুমি যেহেতু প্রমাণ দাওনি ওখানে থাকার, তো তোমাদের মতো পরিস্থিতি নিষ্পাপ শিকারদের সঙ্গে সবসময় কিছু না কিছু ঘটে যায়। মানে এখানে কিন্তু যে কারাধ্যক্ষ সে কিন্তু দুবার দুভাবে কথা বলেন। তো তারপরে জিমি আবার ভান করে তাকে বলছেন যে আমাকে বলছেন, ও কিন্তু আবার নির্দোষের মতন ভান করলো যেন ও কিছুই করেনি, জীবনে কখনো আমি স্প্রিংফিল্ডে যাইনি। ও বলছে আমি কখনো স্প্রিংফিল্ডে যাইনি। তো জিমি কিন্তু কখনোই তার চুরি করেছে সেই কথাটা কিন্তু ও কখনোই স্বীকার করে না। তারপরে বলছে টেক হিম ব্যাক ক্রেনিন, সেইড দ্য ওয়ার্ডেন। এবার যে ওয়ার্ডেন আছে সে বলছে, কারাধ্যক্ষ বলছেন ক্রেনিন ওকে নিয়ে যাও, and fix him up with outgoing clothes, unlock him at 7 in the morning. তো বলেছে কারামুক্ত হওয়ার মানে জেল থেকে ছাড়া পাওয়ার যে পোশাক আছে সেটা ওকে পরিয়ে দাও এবং ওকে সকাল 7টার সময় ওকে আমার অফিসে নিয়ে এসো। তারপরে বলেছে অ্যান্ড লেট হিম কাম ইন দ্য টু দ্য বুলপেন। বুলপেন মানে এখানে বোঝানো হয়েছে তার যে অফিস সেখানে নিয়ে আসতে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। অ্যাট এ 7:15 অন দ্য নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার্স অফিস। তো এখানে কারাধ্যক্ষ তাকে কিন্তু বলে দিল তুমি কিন্তু আমার উপদেশটা নিয়ে একটু ভেবে দেখো, মানে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে, এটা কিন্তু সে আরেকবার মনে করিয়ে দিল। এবং পরের দিন সকাল 7:15 মধ্যে কিন্তু জিমি দাঁড়িয়েছিল সেই কারাধ্যক্ষের অফিসের বাইরে। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of steep, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guest. তো ও কী ধরনের পোশাক পরা ছিল সেটাই এখানে ডেসক্রাইব করা হয়েছে। ওর পরনে ছিল একটা রেডিমেড মানে যেটা ওকে বেমানান লাগছে এমন একটা পোশাক এবং শক্ত আর কিচকিচ আওয়াজ করছে এমন একটা জুতো, যেগুলো কিনা মানে স্টেটের তরফ থেকে রাষ্ট্রের তরফ থেকে কোনো আসামিকে যে মুক্তি পাচ্ছে তাকে মানে নতুন জীবন শুরু করার জন্য দেওয়া হয়। এবং এরপরেই বলেছে দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম রেল রোড টিকিট অ্যান্ড দ্য $5 বিল উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিয়েট হিমসেলফ ইন্টু আ গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। তো এখানে বলা হয়েছে এরপরে সেখানে যে ক্লার্ক আছে তাকে একটা রেলের টিকিট দিল, কারণ তাকে তো বাড়ি পৌঁছতে হবে, এবং $5 হাতে দিল। এবং এটা সেখানকার আইন যে জীবনে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এই টাকাটা কিন্তু তাদের হাতে দেওয়া হয়। এবার যে ওয়ার্ডেন ছিল দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। এবার যে কারাধ্যক্ষ ছিল সে তাকে হাতে একটি চুরুট দিলেন। সিগার হচ্ছে এটা হচ্ছে লন্ডনে সেই সময় মানে এখন যেটা সিগারেট সে তাতে একটু বড় ধরনের হতো দেখতে, সেটাকে বলা হতো চুরুট। তো কারাধ্যক্ষ তাকে একটি চুরুট দিলেন এবং তার সাথে কিন্তু হাত মেলালেন। এবং ভ্যালেন্টাইন 9762 এটা ছিল তার কয়েদি নাম্বার, ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, এবং গভর্নরের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত এই বলে খাতায় নথিভুক্ত করা হলো। পার্ডনড বাই দ্য গভর্নর মানে গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়ার্কড আউট ইন্টু দ্য সানশাইন। আর এই সাথে সাথেই শ্রীযুক্ত মানে মিস্টারকে আমরা শ্রীযুক্ত বলতে পারি বা মিস্টার জেমস ভ্যালেন্টাইন মুক্ত আলোতে বেরিয়ে এলেন। Disregarding the songs of the birds, the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. তো পাখিদের গান, সবুজ গাছপালা, ফুলের গন্ধ সব কিছুকে উপেক্ষা করে জিমি সোজা একটা রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than one the warden had given him. From there he proceed leisurely to the depot. তো এখানে বলা হয়েছে যে
ও যে রেস্তোরাঁর দিকে গেল, সেখানে গিয়ে সে একটা ঝলসানো মুরগি সঙ্গে 1 বোতল মদ উপভোগ করলো একদম মানে স্বাধীনভাবে, কারণ সে অনেকদিন পরে জেল থেকে ছাড়া পেয়েছে, এখন ওর মন মর্জি করতে শুরু করলো। আর তার সঙ্গে তার কাছে কিন্তু একটা চুরুট ছিল, যেটা কিনা সে যে ওয়ার্ডেন তাকে দিয়েছিল, সেই চুরুটের থেকেও কিন্তু খেতে বেশ স্বাদের। তো আজকে এতটুকুই ডিসকাশন করা থাকলো। এর পরের দিন নেক্সট পার্টে বাকিটুকু ডিসকাশন করব। সম্পূর্ণ যে স্টোরিটি সেটি একটিমাত্র ভিডিওতে ডিসকাশন করা সম্ভব নয়, তাই সেকেন্ড পার্টটি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ভালো মতন বোঝাতে পারলাম। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে।